Welcome to Party Spree. ছাত্ররা, আমাদের আজকের আলোচনা দিল্লির সুলতান ইলতুৎমিশকে নিয়ে। এখন এই বিষয়টাতে প্রবেশ করার আগে, যেরকম আমি সব ক্ষেত্রেই করি, কয়েকটা কথা বলবো। সেখানে যেটা বিশেষ করে বলবার সেটা হচ্ছে যে ইলতুৎমিশ কিন্তু দিল্লির সুলতানির প্রথম সুলতান নন। আমরা জানি যে মোহাম্মদ ঘুরি যখন 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন, তখন কিন্তু ভারতবর্ষে যে সঙ্গে সঙ্গে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল তা নয়। তাহলে কি ঘটল? তাহলে যেটা ঘটল সেটা হচ্ছে যে পরবর্তীকালে তার আরেকজন কৃতদাস, তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসলেন, কিন্তু রাজত্ব করলেন মাত্র 4 বছর। তার মধ্যেও পুরোটা স্বাধীনভাবে নয়, অর্থাৎ তিনি কিন্তু রাজত্ব করলেও কৃতদাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন আর একটু পরে, 1208 নাগাদ। এখন তাহলে দিল্লির সুলতানি এই যে প্রতিষ্ঠিত হলো, সেখানে কে কি ধরনের ভূমিকা পালন করলেন? অর্থাৎ কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানিকে কতটা সুসংহত করার স্কোপ পেলেন বা সুযোগ পেলেন? আবার পরবর্তীকালে তার যে কাজটা অসম্পূর্ণ থেকে গেল, সেই কাজটাকে ইলতুৎমিশ কতটা সাকসেসফুলি, কতটা সাফল্যের সঙ্গে করার সুযোগ পেলেন? আমি যেটা বোঝাতে চাইছি যে ইলতুৎমিশকে আলোচনা করতে গেলে কুতুবউদ্দিন আইবকের আলোচনা ছাড়া সম্ভব নয়। তার কারণ, যদি ইলতুৎমিশকে মূল্যায়ন করতে হয়, তাহলে কুতুবউদ্দিন আইবকের ফেলে আসা কাজগুলোকে দেখতে হবে এবং সেই প্রেক্ষাপটে, সেই কনটেক্সটে দাঁড়িয়ে ইলতুৎমিশকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে বা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ একটা বিখ্যাত একটা উক্তি রয়েছে, অধ্যাপক ABM হবিবুল্লাহ তিনি বলতে চেয়েছেন যে আইবক যেভাবে দিল্লির সুলতানির একটা আউটলাইন তৈরি করলেন, সেইখান থেকে সরে এসে সেটাকে বজায় রেখে দিল্লির সুলতানির যে প্রতিষ্ঠা, তার যে সুদৃঢ়করণ, সেইটা পুরোটা করলেন ইলতুৎমিশ। সুতরাং আমরা আসলে কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ দুজনকেই দেখবার চেষ্টা করছি একই লেকচারের মধ্যে দিয়ে, যে কিভাবে কুতুবউদ্দিন আইবক এলেন, কোথায় অসম্পূর্ণতা রয়ে গেল এবং কোথায় এসে ইলতুৎমিশ সাকসেসফুলি দিল্লি সুলতানিকে আরও সুদৃঢ় একটি ভিত্তির ওপর প্রতিষ্ঠা করলেন। এই দুটোকে নিয়ে মিলিয়ে আমাদের আজকের আলোচনা আমরা করব। সুতরাং আমি তোমাদেরকে এই ধারণাটা এই কারণেই দিয়ে দিতে চাইলাম যে ইলতুৎমিশের আলোচনা মানে কিন্তু সেটা ইলতুৎমিশে সীমাবদ্ধ নয়। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবে। ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা চ্যানেল সাকসেসফুলি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দেবে বা কমেন্ট করবে, কোনো কিছু অসুবিধা হলে মেল করবে। চলো তাহলে শোনা যাক আজকে ইলতুৎমিশের কৃতিত্ব এবং তার সঙ্গে আইবক এবং ইলতুৎমিশকে সামনে রেখে দিল্লির সুলতানির প্রতিষ্ঠার প্রাথমিক পর্বের ইতিহাস। আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করতে চলেছি ইলতুৎমিশের কৃতিত্ব। 1206 খ্রিস্টাব্দে আমি একটু আগেই বললাম যে অপুত্রক অবস্থায় মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু হচ্ছে, তখন তার দ্বারা অধিকৃত যে ভারতীয় ভূখণ্ড, সেই সময়ে তিনি ছিলেন ভারতবর্ষের সুলতানের শাসক। তার অন্যতম তুর্কি কৃতদাস কুতুবউদ্দিন আইবক। তার মানে যদি আমরা থিওরিটিক্যালি দেখি, তাহলে কুতুবউদ্দিন আইবক
সেই সময়ে দাঁড়িয়ে দিল্লির সুলতানির একচ্ছত্র আধিপত্য অর্জন করতে পারতেন এবং ঘুরির জীবিতকালেই তাঁর তুর্কি কৃতদাসরা নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হয়েছিলেন এবং প্রভুর প্রতি অনুগত থেকে প্রায় স্বাধীনভাবে তারা কর্মসূচি গ্রহণের অধিকারী ছিলেন। এখন প্রশ্ন হল, ঘুরি যখন মারা গেলেন 1206 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পর সেই সময়কার যারা তার তুর্কি কৃতদাস, যারা বিভিন্ন এলাকাতে তার প্রতি অনুগত থেকে স্বাধীনভাবে কর্মসূচি গ্রহণ করছিলেন, অর্থাৎ ঘুরি অধিকৃত অঞ্চলটাকে শাসন করছিলেন, তাদের 1206 খ্রিস্টাব্দে পরিস্থিতি কি হল? আমরা দেখতে পাই যে ঘুরির মৃত্যুর পর তাজউদ্দিন ইলদুজ তিনি গজনির শাসক নিযুক্ত হচ্ছেন। তেমনি গজনির নবনিযুক্ত শাসক ঘুরির ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মোহাম্মদ এক সনদ দ্বারা ঘুরি অধিকৃত ভারত ভূখণ্ডে কুতুবউদ্দিন আইবককে শাসক পদে মনোনীত করছেন। অর্থাৎ পারিবারিক দিক থেকে গিয়াসউদ্দিন মোহাম্মদের এই যে সনদ বা চার্টার, এইটা কুতুবউদ্দিন আইবককে আমরা দেখতে পাচ্ছি যে স্বীকৃতি দিচ্ছে। তার মানে গজনির যে সেন্ট্রাল এরিয়া, সেখান থেকে ঘুরির উত্তরাধিকারীরা তাজউদ্দিন ইলদুজকেও স্বীকৃতি দিচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন আইবককেও স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু ঘুরির আকস্মিক মৃত্যু গজনির রাজনৈতিক অস্থিরতার সাথে ভারতের ঘুর রাজ্যকেও জড়িয়ে ফেলছে এবং তার ফলে কুতুবউদ্দিন আইবক মুখোমুখি হচ্ছেন নানা ধরনের সমস্যার। এখন কে কোন এরিয়া সেটাকে কন্ট্রোল করবে এবং ঘুরির যারা কৃতদাস যারা রয়েছেন বিভিন্ন এলাকায়, তারা কিভাবে প্রশাসন পরিচালনা করবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং দিল্লির সুলতানিকে সুরক্ষিত করার ব্যাপারে তিনি বা পরবর্তীকালে ইলতুৎমিশ এই প্রেক্ষিতে কি ধরনের ভূমিকা পালন করেছিলেন সেটাই আমরা দেখব এবং তা করার আগে তাদের যে রাজনৈতিক কার্যকলাপ সেগুলোকে আলোচনা করব। এটা আমরা কেন করছি? সকলের রাজনৈতিক ক্রিয়াকলাপকে আলোচনা করছি, তাদের উভয়ের রাজনৈতিক ক্রিয়াকলাপকে আলোচনা করছি, তার ব্যাখ্যা আমি আমার যে সংক্ষিপ্ত ভূমিকা সেখানে করবার চেষ্টা করেছি। প্রথমত, একজন কৃতদাস হিসাবে সিংহাসনের কুতুবউদ্দিনের যে বৈধতা, সেইটা কিন্তু ইসলামে স্বীকৃত ছিল না, কারণ তিনি কৃতদাস, সুতরাং তিনি সার্বভৌম শাসক হতে পারেন না। অন্যান্য তুর্কি কৃতদাসরা, বিশেষ করে তাজউদ্দিন ইলদুজ এবং উচের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা দিল্লিতে তার কর্তৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তার মানে ঘুরির যারা কৃতদাস তাদের অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন আইবকের যে দিল্লির উপর আধিপত্য সেটাকে অ্যাকসেপ্ট করতে বা মেনে নিতে রাজি ছিলেন না। এবং গিয়াসউদ্দিন মোহাম্মদ কর্তৃক কৃতদাসত্ব থেকে মুক্তি লাভের পরে ইলদুজ দিল্লির উপর কর্তৃত্ব দাবি করে বসেন, কারণ তখনও পর্যন্ত কুতুবউদ্দিন আইবকের যে কৃতদাসত্ব থেকে মুক্তি সেটা ঘটেনি। কিন্তু গিয়াসউদ্দিন মোহাম্মদ ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে ইলদুজকে কৃতদাসত্ব থেকে মুক্তি দিয়েছে এবং ইলদুজ দিল্লির উপরে কর্তৃত্ব দাবি করছেন। এর পাশাপাশি ভারতে যারা সুলতানি শাসনের প্রতিপক্ষ ছিল, রাজপুতরা বিশেষ করে, তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের যে হারানো রাজ্য সেটা পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল এবং এমতাবস্থায় কুতুবউদ্দিন দৃঢ়তার সঙ্গে ইলদুজের দাবিকে অস্বীকার করছেন এবং দিল্লি দখলের জন্য আগত ইলদুজের বাহিনীকে পাঞ্জাবে পরাজিত করে গজনি দখল করে নিচ্ছেন। ইলদুজ পালিয়ে যাচ্ছেন কোহিস্তানে এবং সেখানে গিয়ে কোহিস্তানে গিয়ে আত্মগোপন করছেন এবং কুতুবউদ্দিন গজনি অধিকার করে রাখছেন। কিন্তু কুতুবউদ্দিনের এই যে আকস্মিক অধিকার এবং তার যে আচার ব্যবহার, তাতে কিন্তু গজনির জনগণ তারা অসন্তুষ্ট হতে শুরু করে এবং তারা ইলদুজের ফিরে আসার প্রতীক্ষা করতে থাকে এবং অবশেষে ইলদুজকে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এবং
তাহলে তখন গজনি ত্যাগ করে কুতুবউদ্দিন ভারতে ফিরে আসছেন এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে লাহোরে রাজধানী স্থাপন করছেন। এটা তার নিজের এলাকা, সেখানে তিনি রাজধানী স্থাপন করছেন। কুবাচার সঙ্গে তিনি নিজ ভগিনীর বিবাহ দিচ্ছেন এবং নাসিরউদ্দিন কুবাচার বিশ্বস্ত কৃতদাস ইলতুৎমিশের সঙ্গে নিজের কন্যার বিবাহ দিচ্ছেন। এইভাবে একটা বৈবাহিক সম্পর্ক, যেটার মধ্যে দিয়ে কুতুবউদ্দিন আইবক ভেবেছিলেন যে দিল্লির সুলতানির যারা দাবিদার বা প্রতিপক্ষ, তাদের মধ্যে অন্তত কুবাচাকে নিজের পক্ষে নিয়ে আসা যাবে। এইভাবে অভিজাত মহলে তিনি নিজের প্রভাব বিস্তার করছেন এবং ধীরে ধীরে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে তার প্রভাব দৃঢ় হচ্ছে। কিন্তু আমরা বাংলাতে দেখতে পাচ্ছি যে একজন প্রখ্যাত সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাকে হত্যা করে আলী মর্দান নামে একজন শাসক তিনি ক্ষমতা দখল করছেন এবং আলী মর্দানকে বিরোধিতা করছে খলজি মালিকরা, কারণ যেহেতু তিনি বখতিয়ার খলজিকে হত্যা করেছিলেন। এবং এই খলজি মালিকরা, তাদের সঙ্গে আলী মর্দানের একটা সংঘাত তৈরি হচ্ছে, যেহেতু আলী মর্দান বখতিয়ার খলজিকে হত্যা করেছিলেন। এইরকম সময়ে খলজি মালিকরা যার নেতৃত্বে সংগঠিত হয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ শিরান। এই মোহাম্মদ শিরানের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে একত্রিত করছে, তাদেরকে সংগঠিত করছে এবং তারা আলী মর্দানকে পদচ্যুত করছেন এবং বন্দী করছেন। আলী মর্দান কোনো রকমে পালিয়ে এসে কুতুবউদ্দিন আইবকের কাছে হাজির হচ্ছেন এবং কুতুবউদ্দিনের কাছে সাহায্য প্রার্থনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন অযোধ্যার শাসক কোয়াজ রুমিকে এই সাহায্যের জন্য পাঠাচ্ছেন। তাহলে রুমি কাকে সাহায্য করছেন? রুমি আলী মর্দানকে সাহায্য করছেন এবং রুমি কৌশল অবলম্বন করছেন, কখনো শক্তি প্রদর্শন করছেন এবং অবশেষে খলজি মালিকদের বশীভূত করছেন এবং আলী মর্দানকে বাংলার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করছেন। এখান থেকে মনে হওয়া স্বাভাবিক যে আলী মর্দান তার মানে কুতুবউদ্দিন আইবকের অনুগত একজন শাসক হিসেবে বাংলা শাসন করবেন। কিন্তু ব্যাপারটা এতটা সরল ছিল না, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে এর কিছুদিন পরে কি ঘটেছিল। নতুন রাজ্য দখলের তুলনায় এই সময় আইবক যেটা শুরু করলেন সেটা হচ্ছে যে তার দখলীকৃত রাজ্যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে মনোনিবেশ করলেন, কারণ তিনি মনে করতেন যে দখলীকৃত রাজ্যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অনেক বেশি জরুরি। এই কারণে তিনি অভিজাতদের আস্থা অর্জনে সচেষ্ট হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে অভিজাতদের সাহায্য ছাড়া এই বিষয়টিতে এগোনো সম্ভব নয়। কিন্তু মাত্র 4 বছর রাজত্ব করার পর 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু হচ্ছে। এখন যে মুহূর্তে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হচ্ছে, সেই মুহূর্তেই সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নে জটিলতা সৃষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জটিলতা কিছুটা সৃষ্টি হচ্ছে তুর্কি আমির এবং মালিকগণ জনৈক আরাম বক্সকে সিংহাসনে বসিয়ে দেন। আরাম বক্স আরাম শাহ উপাধি নেন এবং নামেও যেরকম তিনি আরাম বক্স, তেমনি অপদার্থ শাসক এবং তার অপদার্থতার সুযোগে তুর্কি আমিররা নিজের নিজের অঞ্চলকে সুলতানির কর্তৃত্ব মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে এবং এই সময় বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন তুর্কি অভিজাতগণ বদায়ুন থেকে সেখানকার শাসনকর্তা, এবং আমরা নিশ্চয়ই মনে করতে পারছি যে কুতুবউদ্দিন তার কন্যার সঙ্গে নাসিরউদ্দিন কুবাচার কৃতদাস ইলতুৎমিশের বিবাহ দিয়েছিলেন। সেই ইলতুৎমিশ, যিনি কুতুবউদ্দিনের জামাতা এবং তৎকালীন সময় যে সময় কথা আমরা আলোচনা করছি তিনি বদায়ুনের শাসনকর্তা, তাকে তুর্কি অভিজাতগণ অনুরোধ করছেন যাতে তিনি দিল্লি এসে সিংহাসন দখল করে নেন। তিনি সিংহাসন দখলে যথেষ্ট আগ্রহী ছিলেন এবং তার কিছু ন্যায্য দাবি দেওয়া ছিল এবং তিনি ইতিমধ্যে কৃতদাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন, ফলে সিংহাসন দখলের ব্যাপারে আইনত দেখলেও কোনো বাধা ছিল না।
এবং যেহেতু তিনি ইলতুৎমিশের জামাতা যেহেতু তিনি কুতুবউদ্দিন আইবকের জামাতা, তাই তার সিংহাসনে একটা বৈধ দাবি ছিল। সুতরাং তিনি সসৈন্যে জুদ নামক স্থানে আরাম শাহকে পরাজিত করছেন এবং দিল্লিতে উপস্থিত হচ্ছেন, নিজেকে সুলতান হিসাবে ঘোষণা করছেন। এই রকম একটা কনটেক্সটে ইলতুৎমিশের শাসন শুরু হচ্ছে। সিংহাসন লাভের সঙ্গে সঙ্গে ইলতুৎমিশকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। একদিকে আভ্যন্তরীণ সমস্যা, আর একদিকে বাহ্যিক সমস্যা, একাধিক সমস্যা যেগুলো তাকে মোকাবিলা করতে হচ্ছে। এবং আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি সেই সময় তার 3 প্রধান শত্রু হচ্ছেন গজনির শাসক তাজউদ্দিন ইলদুজ, যিনি কিনা স্বীকৃত হয়েছিলেন ঘুরির উত্তরাধিকারীদের দ্বারা। মুলতানের শাসক অবশ্যই তার পূর্বতন মালিক নাসির উদ্দিন কুবাচা, এবং বাংলার শাসক আলী মর্দান, যে আলী মর্দানকে কিন্তু এর আগে কুতুবউদ্দিন আইবক বাঁচিয়েছিলেন, তিনি কিন্তু সুযোগ বুঝে দিল্লির সুলতানি শাসনের বিরোধিতা করতে উঠে পড়ে লেগেছিলেন। এই যে একটা 3 দিক থেকে শত্রু পরিবেষ্টিত হওয়া এবং আরো কিছু সমস্যা তৈরি হবে। তাজউদ্দিন ইলদুজ সচেষ্ট ছিলেন মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী হিসেবে ঘুরি বিজিত যে ভারতীয় ভূখণ্ড সেটা দখল করা, এটা তার বহুদিনের স্বপ্ন। আমরা আগেও দেখেছি তিনি সেই চেষ্টা করছেন। মুলতান এবং উচের শাসনকর্তা কুবাচা নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করছেন এবং সমগ্র পাঞ্জাব দখলের প্রস্তুতি নিচ্ছেন, এবং আলী মর্দান দিল্লির অধীনতা অস্বীকার করেন এবং সুলতান আলাউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলায় স্বাধীন মুসলিম শাসনের সূচনা করলেন। এই যে পরিস্থিতি সেটা ইলতুৎমিশকে ভাবিয়ে তুলল। ইলতুৎমিশের সামনে সোজাসুজি 2টো রাস্তা খোলা ছিল। এক হচ্ছে এটাকে সহ্য করে নেওয়া, এদের দাবি মেনে নেওয়া, অথবা এদেরকে দমন করা, এবং প্রথমটি করলে অবশ্যই এদের শক্তি আরো বৃদ্ধি পেত এবং দিল্লির সুলতানির অস্তিত্ব বিলুপ্ত হতে পারত। খুব স্বাভাবিকভাবেই একজন দক্ষ বিচক্ষণ শাসক হিসাবে তিনি কিন্তু দ্বিতীয় রাস্তাটিকে বেছে নিচ্ছেন। কিন্তু দ্বিতীয় কাজটি সম্পন্ন করার জন্য যেটা দরকার ছিল ধৈর্য, বিচক্ষণতা, দক্ষতা, তার সঙ্গে সঙ্গে সামরিক যে কৌশল, সমস্ত কিছুর একটা সুষম সমন্বয়। কিন্তু ইলতুৎমিশ এই দ্বিতীয়টাকেই বেছে নিচ্ছেন এবং দিল্লির স্বাধীন যে সুলতানি, যা নবীন, বয়সে নবীন, তখনও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নয়, তাকে একটা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগ নিচ্ছেন। এই যে কনটেক্সটটা, এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, আরো বেশ কিছু চ্যালেঞ্জ আমরা আলোচনা করব। সেই সিচুয়েশনে ইলতুৎমিশ কিন্তু নিজেকে এগিয়ে দিচ্ছেন এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দিল্লি সুলতানিকে রক্ষা করার চেষ্টা করছেন। তার কর্মসূচির ভিত্তিতে তার যে 26 বৎসরের রাজত্বকাল, সেটাকে মোটামুটি আমরা এই কারণে 3টে পর্বে বিভক্ত করতে পারি, এবং তোমরা পুরো আলোচনাটাকে যদি মাথায় রাখো তাহলে খুব সুস্পষ্টভাবে এই 3টি পর্বকে বুঝতে পারবে। এক হচ্ছে 1210 থেকে 1220, যখন তিনি নিজের রাষ্ট্র কর্তৃত্বের বিরুদ্ধ শক্তিগুলির মোকাবিলা করছেন। এই ঘটনাগুলো তখন ঘটছে। 1221 থেকে 27, যখন দিল্লির সুলতানি সবে একটু স্থিতিশীল। এই পর্বে এক নতুন উৎপাত হচ্ছে চেঙ্গিস খাঁর উপস্থিতি, এবং মঙ্গলদের নেতা চেঙ্গিস খাঁ তিনি ভারত উপকণ্ঠে উপস্থিত হচ্ছেন, এবং পরিষ্কারভাবে ইলতুৎমিশ জানতেন যে তাকে কূটনৈতিক দিক থেকেই মোকাবিলা করতে হবে, কারণ সামরিক দিক থেকে চেঙ্গিস খাঁকে মোকাবিলা করা প্রায় অসম্ভব এবং তার ফলে সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণে কূটনীতি অবলম্বন করেছিলেন ইলতুৎমিশ। সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। এবং এর পরের পর্যায়ে হচ্ছে 1228 থেকে 1236। এই সময়কালের মধ্যে তিনি সাম্রাজ্যকে নানাভাবে সুসংগঠিত করার কাজে মনোনিবেশ করেছিলেন। এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল চেঞ্জ, একটা নতুন করে সাম্রাজ্য সংগঠন তৈরি করা, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এটসেট্রা এটসেট্রা, এইগুলো সমস্ত এই সময় হচ্ছে। তাহলে এই 3টে পর্যায়কে আমরা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পারবো, তোমরাও পারবে যদি এই আলোচনাটাকে খুব মন দিয়ে শুনতে থাকো।
আমরা চলে আসি যে প্রথম পর্বটাকে আমরা প্রায় কিছুটা আলোচনা করেই ফেলেছি, অনেকটা আলোচনাটাকে আমরা শেষ করে আস্তে আস্তে দ্বিতীয় পর্বের দিকে এগোবো এবং একদম শেষের দিকে আমরা তৃতীয় পর্বটাকে আলোচনা করার চেষ্টা করব। ইলতুৎমিশ প্রথমেই যেটা করলেন, তিনি দিল্লি, বদায়ুন, অযোধ্যা, বেনারস, শিবালিক প্রভৃতি অঞ্চলের কুতবি আমিরদের দমন করছেন। কুতবি আমির হচ্ছে কুতুবউদ্দিন আইবকের ফলোয়ার, কিন্তু যারা ইলতুৎমিশকে অ্যাকসেপ্ট করছেন না তাদের সকলকে দমন করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। ইতিমধ্যে খারিজম শাহ জালালউদ্দিন মাংবার্নি কর্তৃক গজনি অধিকৃত হচ্ছে এবং গজনির শাসক ইলদুজ ভারতে প্রবেশ করছেন। ইলদুজ যেটা করছেন, তিনি কুবাচাকে বিতাড়িত করে লাহোর দখল করে নিচ্ছেন এবং ইলতুৎমিশ সেই কারণে এমার্জেন্সি সিচুয়েশনে দ্রুত ইলদুজের বিরুদ্ধে অগ্রসর হচ্ছেন। তিনি 1215-16 এই যে সময়টা, সেই সময় ইতিহাস প্রসিদ্ধ আরেক তরাইনের যুদ্ধে ইলদুজকে পরাজিত করছেন এবং বন্দী অবস্থায় তাকে বদায়ুনে এনে হত্যা করা হচ্ছে। তাহলে একটা সমস্যার সমাধান হচ্ছে। কে এ নিজামী, খালিক আহমেদ নিজামী, তিনি পরিষ্কার লিখছেন যে এর মাধ্যমে ইলতুৎমিশ একজন বড় প্রতিদ্বন্দ্বী ক্ষমতা দখলের দৌড় থেকে সরিয়ে দিলেন এবং দ্বিতীয়ত ইলদুজের পরাজয়ের ফলে গজনির সঙ্গে ইলতুৎমিশের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গেল। আর কখনো সেখান থেকে আমরা কোনো নিয়ন্ত্রণ আসতে দেখছি না এবং এর ফলে দিল্লিতে গজনির খবরদারি মুক্ত স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা সহজ হলো। তাহলে এটা কিন্তু একটা বিরাট কৃতিত্ব, যেখানে তাজউদ্দিন ইলদুজের বিষয়টিকে একেবারে সরাসরি শেষ করে দেওয়া হলো বা তার অন্তিম অবস্থা উপস্থিত হলো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1217 খ্রিস্টাব্দে আর একজন যিনি প্রতিদ্বন্দ্বী, যিনি একসময় তার প্রভু ছিলেন, নাসিরউদ্দিন কুবাচা, তাকে চিনাব নদীর নিকটে মনসুরার যুদ্ধে পরাজিত করে লাহোর দখল করছেন। কুবাচা পাঞ্জাব থেকে পলায়ন করছেন। তিনি লাহোরের দায়িত্ব নিজ পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদের হাতে দিচ্ছেন। নাসিরউদ্দিন মোহাম্মদ ইলতুৎমিশের পুত্র, তিনি লাহোরের দায়িত্ব নিচ্ছেন এবং এই সময় মাংবার্নির পশ্চাৎ ধাবন করে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ভারত সীমান্তে উপস্থিত হচ্ছেন এবং ইলতুৎমিশ ব্যস্ত হয়ে পড়ছেন। কুবাচা আপাতত রক্ষা পান। কুবাচাকে পরাজিত করে লাহোর দখল করা হলো। লাহোরে বসানো হলো নাসিরউদ্দিন মোহাম্মদ, যিনি কিনা ইলতুৎমিশের পুত্র। সেই সময়ে নাসিরউদ্দিন কুবাচাকে চেপে ধরলে পরাজিত করা সম্ভব ছিল, কিন্তু যেহেতু অন্য সমস্যা এবং আস্তে আস্তে চেঙ্গিস খাঁ ভারত উপকণ্ঠে উপস্থিত এবং চেঙ্গিস খান নেতৃত্বে ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গলরা অসামান্য শক্তির অধিকারী, তাই ইলতুৎমিশ কিছুটা বিচলিত হয়ে পড়লেন এবং মাংবার্নি, যার পশ্চাৎ ধাবন করে চেঙ্গিস খাঁ ভারত উপকণ্ঠে উপস্থিত হয়েছিলেন, তিনি স্থানীয় কিছু উপজাতি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে খোক্কর উপজাতি, তাদের সহায়তায় উত্তর পশ্চিম পাঞ্জাব এবং মুলতান দখল করে নিচ্ছে। তাহলে মাংবার্নির পিছনে পিছনে চেঙ্গিস খাঁ আসছেন বটে, কিন্তু এখানে মাংবার্নিও সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং তিনিই কুবাচাকে সিন্ধু থেকে বিতাড়িত করে দিচ্ছেন। তাহলে কুবাচা লাহোর থেকে বিতাড়িত, আবার তিনি সিন্ধু থেকেও বিতাড়িত হচ্ছেন জালালউদ্দিন মাংবার্নির দ্বারা। অতঃপর মাংবার্নি যেটা করছেন যে দিল্লি আসার জন্য বা দিল্লিতে থাকার জন্য তিনি ইলতুৎমিশের সাহায্য এবং অনুমতি প্রার্থনা করেন। ইলতুৎমিশ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভাবলেন যে মাংবার্নিকে অনুসরণ করে চেঙ্গিস খাঁ সিন্ধু তীরে উপস্থিত এবং মাংবার্নিকে যদি ইলতুৎমিশ সহায়তা প্রদান করেন, তাহলে তাকে অনুসরণ করতে করতে অবশ্যই চেঙ্গিস খাঁ দিল্লি পর্যন্ত হাজির হয়ে যেতে পারে। সেটা মোটেই কাম্য নয়, তাহলে কিন্তু দিল্লি ধ্বংসস্তূপে পরিণত হবে। এই যে রুটসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আসছেন চেঙ্গিস খাঁ, তিনি সেন্ট্রাল এশিয়া ঘুরে ভারতের দিকে আসছেন, কাবুল গজনি পর্যন্ত তিনি এসেছিলেন। এখানে আমার যে কারসারটা ঘোরাফেরা করছে তোমরা দেখতে পাচ্ছ, এই এলাকাটা পর্যন্ত তিনি এসেছিলেন এবং এই সময় জালালউদ্দিন মাংবার্নি ভারতে প্রবেশ করলেই তিনি ওই অঞ্চলটা পেরিয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম সীমান্ত হয়ে খুব সহজে ভারতবর্ষে প্রবেশ করতেন। মাংবার্নিকে অনুসরণ করে চেঙ্গিস খাঁ সিন্ধু তীরে যেহেতু উপস্থিত এবং চেঙ্গিস খাঁ অবশ্যই মাংবার্নিকে সাহায্য না করার জন্য
অনুরোধ করেন এবং ইলতুৎমিশ সেটাই সাব্যস্ত করেন যে মাংবার্নিকে অনুসরণ করে চেঙ্গিস খাঁ যেহেতু সিন্ধু তীরে উপস্থিত, তাই তাকে সাহায্য না করা। বিচক্ষণ ইলতুৎমিশ যথার্থই উপলব্ধি করেন যে মাংবার্নিকে আশ্রয় দিলে মঙ্গলদের হাতে দিল্লি বিপর্যস্ত হবে এবং তিনি মাংবার্নিকে রিফিউজ করেন এবং মাংবার্নি এখান থেকে আফগানিস্তান হয়ে পালিয়ে যান। চেঙ্গিস খাঁ তাকে ফলো করে চলে যান এবং এখানে এই যে রুটটা দেখা যাচ্ছে, এই রুটটা হয়ে তিনি আবার এদিকে ফিরে গিয়েছিলেন। সুতরাং এখান থেকে রাউন্ড করে আবার তিনি এই রুট ধরেই ফিরে যাচ্ছেন। এটা কিন্তু ইলতুৎমিশের বিচক্ষণতার ফলে হয়েছিল। অবশেষে 1227 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ উচ দখল করে কুবাচাকে রাজ্যচ্যুত করছেন, যে একটা অসম্পূর্ণ কাজ থেকে গিয়েছিল। যেহেতু এই একটা উৎপাত এসে উপস্থিত হয়েছিল, তাই তিনি এই কাজটি করতে পারেননি। ইলতুৎমিশের কাছে পরাজিত হয়ে পলায়নকালে খুব সম্ভবত সিন্ধু নদে ডুবে নাসিরউদ্দিন কুবাচা মারা গিয়েছিলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে ক্ষমতা কিছুটা সংহত হলো। এইবার বাকি রইল কোথায়? এইবার বাকি রইল হচ্ছে বাংলা। আলী মর্দান আমাদের নিশ্চয়ই মনে আছে। কুতুবউদ্দিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে আলী মর্দান বাংলায় স্বাধীন শাসন প্রবর্তন করেছিলেন, আমি মনে করাচ্ছি। এবং ইতিমধ্যে আলী মর্দানের মৃত্যুর পর এইসব যখন ঘটনা ইলতুৎমিশের সঙ্গে ঘটছে, তখন আলী মর্দান মারা যাচ্ছেন। তার পুত্র হিসামউদ্দিন ইয়াজ তিনি গিয়াসউদ্দিন উপাধি নিয়ে বাংলার শাসন চালিয়ে যাচ্ছেন। 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ ইয়াজের বিরুদ্ধে অভিযান পাঠাচ্ছেন এবং ইয়াজ তাঁর বর্ষতা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু যে মুহূর্তে ইলতুৎমিশের বাহিনী বাংলা ত্যাগ করছে, সঙ্গে সঙ্গে ইয়াজ বিহার দখল করে নিচ্ছেন এবং বিহার থেকে সুলতানের প্রতিনিধিকে বিতাড়িত করছেন। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা আসলে দিল্লির সুলতানের যে অস্তিত্ব বা সার্বভৌমিকত্ব, সেটাকে মানতে রাজি নয়। এইরকম পরিস্থিতিতে 1226 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের নেতৃত্বে তাঁর পুত্র নাসিরউদ্দিন বাংলা আক্রমণ করছেন। আমাদের মনে আছে নিশ্চয়ই নাসিরউদ্দিনের কথা। এবং তিনি ইয়াজকে হত্যা করে বাংলাকে দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করে নিচ্ছেন। 1229 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিনের অকাল মৃত্যুর পর বাংলার খলজি মালিকগণ তারা জনৈক বলকার নেতৃত্বে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সুতরাং এইভাবে সেই সময় আবার সমস্যা তৈরি হচ্ছে। নাসিরউদ্দিনের মৃত্যু একটা খুব দুঃখজনক ঘটনা এবং ইলতুৎমিশ দ্রুত বাংলা আক্রমণ করে বলকাকে হত্যা করে বিদ্রোহ দমন করেন এবং আধিপত্য সুরক্ষিত করে নেন। তাহলে এই সময়ে এইগুলো যখন মিটছে, অন্যদিকে রাজপুত রাজ্যগুলিও কিন্তু তাদের রাজ্যাংশ পুনরুদ্ধারের জন্য সদা সচেষ্ট ছিল। কুতুবউদ্দিনের মৃত্যুর পর দিল্লির সুলতানির রাজনৈতিক যে অস্থিরতা, যেটার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, সেই সুযোগে অনেকগুলো রাজপুত গোষ্ঠী কিন্তু তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে এবং ইলতুৎমিশের পক্ষে এই ক্ষতি কিন্তু মেনে নেওয়া সম্ভব ছিল না। তখন তিনি কি করছেন? তিনি উত্তর সীমান্তের সমস্যা সমাধান করে রাজপুত রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছেন। কোথা দখল করছেন? গোয়ালিয়র, রণথম্বর, মান্ডু, ভেয়ানা, আজমির প্রভৃতি স্থান পুনর্দখল করছেন, কিন্তু চান্দেলাদের পরাজিত করতে পারছেন না। গুজরাটের পরবর্তী চালুক্য এবং নাগদার রাজা ক্ষেত্র সিংহের বিরুদ্ধে তিনি একেবারেই সফল নন। এদিকে 1234 খ্রিস্টাব্দে তিনি মালব আক্রমণ করছেন। তিনি দখল করছেন উজ্জয়িনী এবং ভিলসা এবং ডিস্ট্রয় করছেন, ধ্বংস করছেন। এবং ইলতুৎমিশের শেষ অভিযান ছিল সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের পার্বত্য বানিয়ানের বিরুদ্ধে, কিন্তু এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অভিযান অসমাপ্ত রেখে তিনি ফিরে আসেন, মারা যাচ্ছেন 1236 খ্রিস্টাব্দের 19 এপ্রিল। এই হচ্ছে তার রাজত্বকালের ইতিহাস এবং এখন আমরা তাকে একটু মূল্যায়ন করব। সুতরাং দেখা যাচ্ছে যে কুতুবউদ্দিন সুলতানি সাম্রাজ্যের প্রাথমিক পর্বে ক্ষমতায় অধিষ্ঠিত হলেও সাম্রাজ্যকে কোনো সুস্থিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারেননি বা প্রতিষ্ঠিত করে যাননি। যদিও অনেকেই তাকে ভারতে এক নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে মনে করেন, এস আর শামা
তাকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করেছেন। ঈশ্বরী প্রসাদ, যারা পুরানো ঐতিহাসিক অনেকেই এরা, তাকে ভারতে মুসলিম বিজয়ের অন্যতম প্রতিকৃতি হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু এমন কিছু কৃতিত্ব তার নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি গজনির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মধ্য এশিয়ার রাজনৈতিক টানাপোড়েনের স্রোত থেকে ভারতকে মুক্ত করার ফলে, কিন্তু পুরোটা যে মুক্ত করতে পেরেছিলেন তা কিন্তু নয়, কিন্তু মুক্ত করার চেষ্টা করেছিলেন, একটা পুরো ভারতীয় রাজনীতিতে নিজেকে যুক্ত করার চেষ্টা করেছিলেন। এবং সতীশচন্দ্র বলছেন যে এটার ফলে ভারতের পক্ষে অনেক শুভ বিষয় এসেছিল। সতীশচন্দ্রের যে বইটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমি আগে মুঘল পড়াতে গিয়ে এটারই পার্ট 2টাকে দেখিয়েছি, মেডিয়েভাল ইন্ডিয়া ফ্রম সুলতানেট টু দ্য মুঘলস। সেখানে দিল্লি সুলতানেত, এটাই হচ্ছে পার্ট 1, সেখানে এই রকম ধরনের উক্তি তিনি করেছেন, সতীশচন্দ্র করেছেন। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, যেমন শাসক হিসাবে তিনি কোনো কৃতিত্বের পরিচয় দিতে পারেননি, কারণ রাজত্ব করেছিলেন তো মাত্র 4 বছর। সেই 4 বছরের সংক্ষিপ্ত সময়ে কতটুকুই বা করা যায়? ঈশ্বরী প্রসাদ, কালীকিঙ্কর দত্ত প্রমুখ ঐতিহাসিক তাকে ভারতীয় সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দিলেও তিনি গজনির প্রভাব মুক্ত এবং খলিফার দ্বারা স্বীকৃত সার্বভৌম সুলতান ছিলেন কিনা সেই প্রসঙ্গে কিন্তু তারা নীরব। আসলে এই প্রশ্নের উত্তর কিন্তু নেতিবাচক। আর.পি. ত্রিপাঠী মনে করছেন যে ভারতে বহির্দেশীয় প্রভাব থেকে মুক্ত স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার পথ কুতুবউদ্দিন প্রসারিত করে গেলেও তাকে সার্বভৌম শাসক বলা যায় না। অর্থাৎ তিনি একটা রাস্তা তৈরি করছেন, যে রাস্তাটা দিয়েই কিন্তু পরবর্তীকালে ইলতুৎমিশ হাঁটার সুযোগ পাচ্ছে। তার মানে সুযোগটা যেন তিনি কিছুটা তৈরি করছেন, যেটাকে এই অসমাপ্ত কাজটাকেই সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। যে কারণে আমি শুরু থেকেই বলছি যে একটা শুরু হয়ে যাওয়া কাজ এবং সেই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করা, এটাই যেন এই দুজনের ইতিহাস। বস্তুত ইলতুৎমিশ একান্তই ব্যক্তিগত যোগ্যতার বলে মাত্র 26 বৎসরের মধ্যে সুসংগঠিত রাজ্যের যে ভিত্তি প্রতিষ্ঠা করছেন, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 30 বৎসরে তার কোনো অস্তিত্বগত সংকট দেখা যাচ্ছে না। এল শ্রীবাস্তব বলছেন, পরিষ্কার তার সম্পর্কে সুস্পষ্টভাবে তিনি বলছেন, হি লেড দ্য ফাউন্ডেশন অব দ্য মিলিটারি মনার্কি হুইচ রিচড a high watermark of despotism under the Khaljis। অর্থাৎ তিনি যে ফাউন্ডেশনটা তৈরি করলেন, একটা মিলিটারি মনার্কি, একটা সামরিক ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে ওঠা রাজতন্ত্র, সেটাই একটা চূড়ান্ত স্বৈরাচারী শাসনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে খলজিদের সময়। A.B.M. হাবিবুল্লাহ ইতিহাসের একটা প্রকৃত মূল্যায়ন করার চেষ্টা করছেন, বিশেষ করে দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, যে বইটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দিল্লি সুলতানির একেবারে প্রাথমিক পর্বের এই 70-80 বছরের ইতিহাসকে তিনি ধরবার চেষ্টা করেছেন এবং সেইখানে তিনি পরিষ্কার ইলতুৎমিশকেই কিন্তু প্রশংসা করছেন। এই বইটির একটা বাংলা অনুবাদও পাওয়া যায়, তোমরা কলেজ স্ট্রিটে খোঁজ করলে পেয়ে যাবে। সেখানে তিনি বলছেন যে মঙ্গল আক্রমণের সম্ভাবনা থেকে ভারতকে রক্ষা করার জন্য মধ্যযুগের ভারত তার কাছে কম ঋণী নয়। অর্থাৎ চেঙ্গিস খাঁ কেবলমাত্র ইলতুৎমিশের কূটনীতির ফলেই ভারতে উপস্থিত হননি, তা না হলে কিন্তু ছারখার হয়ে যেত ভারত। তিনি যে স্বৈরাচারী রাজতন্ত্রের সূচনা করছেন তাকে ভিত্তি করেই পরবর্তীকালে খলজি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে। এই বক্তব্যটা কিন্তু অনেকটা শ্রীবাস্তবের মতো, অর্থাৎ এখানে আমরা শ্রীবাস্তব এবং হবিবুল্লাহর বক্তব্যকে তুলে ধরলাম। আর.পি. ত্রিপাঠী পরিষ্কার লিখছেন, প্রকৃতপক্ষে ভারতে মুসলিম সার্বভৌমিকত্বের ইতিহাস শুরু হয়েছিল ইলতুৎমিশের সময়। আর.পি. ত্রিপাঠীর বইটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সাম অ্যাসপেক্টস অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে তিনি এই কথা বলছেন। 1229 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে বাগদাদের খালিফা তাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেছিলেন এবং তিনি এই শিরোপা প্রদানের মাধ্যমে বৈধ ও স্বীকৃত রাজতন্ত্রের পথ প্রশস্ত করেন। অর্থাৎ খলিফার এই যে স্বীকৃতি, তা ভারতবর্ষে একটা সার্বভৌম সুলতানি শাসন, বৈধ সুলতানি শাসন প্রতিষ্ঠার
পথ প্রশস্ত করছে এবং অধ্যাপক এস.আর. শর্মা মনে করছেন এই কারণে ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা উচিত। তিনি পরিষ্কার বলছেন যে হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানেট। এখন এই তো গেল এদিককার ব্যাপার। তার যে সামরিক দক্ষতা, রাষ্ট্রপ্রজ্ঞা, সেগুলো শুধু যে বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার করেছেন তা নয়। আমরা জানি যে একটা প্রশাসনিক কাঠামো প্রবর্তনের দিকে তিনি দৃষ্টি দিয়েছিলেন, যার সব থেকে বড় নিদর্শন হচ্ছে গোটা সাম্রাজ্যকে কয়েকটি ইকতাতে বিভক্ত করা। ইকতার প্রশাসক অর্থাৎ ইকতাদার নিজ অঞ্চলে রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। এইভাবে স্থানীয় ব্যয় মেটানোর পর যে উদ্বৃত্ত অর্থ সেটা কেন্দ্রীয় কোষাগারে প্রেরণ করা ছিল তার প্রধান কাজ। একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হচ্ছে। ইলতুৎমিশ ভারতীয় সামন্ততান্ত্রিক সমাজের নিয়ন্ত্রণকে শিথিল করছেন এবং দূরবর্তী অঞ্চলের সুলতানের যে নিয়ন্ত্রণ, তার যারা নির্বাচিত লোক, নিয়োজিত লোক, তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। এটা এক ধরনের নিয়ন্ত্রণ এবং ইকতাদারদের যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলেই সমগ্র সুলতানি নিয়ন্ত্রণে থাকবে। ইকতা নিয়ে পৃথক একটি ভিডিও করার আমার ইচ্ছে রইল। দেখা যাক কোন সময়ে আমার সুযোগ হয়ে ওঠে, সময় হয়ে ওঠে। এখন শিল্প এবং সাহিত্যের প্রতিও ইলতুৎমিশের যথেষ্ট অনুরাগ ছিল। মধ্যযুগীয় দিল্লি যা গড়ে উঠেছিল সুলতানি যুগে, তার নির্মাণের ক্ষেত্রে ইলতুৎমিশের বিশাল অবদান। কুতুব মিনার যে ছবিটা আমরা ব্যবহার করেছি আমাদের ভিডিওতে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার নির্মাণ কাজ সম্পূর্ণ হচ্ছে এবং আমাদের যে থাম্বনেল সেখানেও কুতুব মিনারের ছবি আমরা ব্যবহার করেছি। কে এ নিজামী তাকে বলছেন যে রিয়েল আর্কিটেক্ট অফ দ্য মেডিয়েভাল দিল্লি, মধ্যযুগীয় দিল্লির প্রকৃত গঠনকারী। কিন্তু নিজে ধর্মপ্রাণ মুসলমান হলেও তার চরিত্রে ধর্মীয় উদারতার অভাব লক্ষ্য করা যায় এবং তিনি হিন্দুদের প্রতিও যথেষ্ট অনুদার ছিলেন। যদিও কে এ নিজামী তাকে বলেছেন দ্য রিয়েল আর্কিটেক্ট অফ দ্য মেডিয়েভাল দিল্লি। আসলে সংকীর্ণতা ছিল, কৃতিত্ব ছিল, এগিয়ে যাওয়া ছিল, সবকিছুই ছিল। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন, যে প্রেক্ষিতে তিনি কুতুবউদ্দিন আইবকের কাছ থেকে ক্ষমতা লাভ করেছিলেন পরবর্তী পর্যায়ে, সেখানে কুতুবউদ্দিন আইবকের কাছ থেকে সরাসরি না হলেও যে প্রেক্ষাপট, যে অস্থিরতা, সেই সময়ে সেইগুলোকে একটা একটা করে সলভ করা, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে বশীভূত করা, সুলতানি সাম্রাজ্যকে একটি প্রশাসনিক পরিকাঠামোর মধ্যে স্থাপন করা এবং যে দৃঢ় ভিত্তি তিনি দান করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে ঐতিহাসিকরা ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন এবং আদি পর্বের শ্রেষ্ঠ সুলতান বলেছেন। সে ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু অর্জিত কৃতিত্বের নিরিখে ইলতুৎমিশকে দিল্লি সুলতানির সর্বোত্তম সুলতান হিসেবে চিহ্নিত করা যথার্থ হবে না। সর্বোত্তম সুলতান হয়তো তিনি নন, কিন্তু অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। হাবিবুল্লাহ তাই তার বইতে বলছেন, যেটা আমরা আমাদের ভূমিকাতেও বলেছিলাম, আইবক আউটলাইন্ড দ্য দিল্লি সুলতানেট and its sovereign status. Iltutmish was unquestionably its first king. অবশ্যই আইবক একটা আউটলাইন তৈরি করেছিলেন দিল্লি সুলতানি শাসন এবং তার যে সার্বভৌম অবস্থা, তার একটা আউটলাইন তৈরি করেছিলেন। কিন্তু প্রশ্নাতীতভাবে ইলতুৎমিশ তার প্রথম প্রকৃত রাজা বা সুলতান, এইটা মোটামুটি আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা হাবিবুল্লাহর এই বক্তব্য দিয়েই কিন্তু আজকের আলোচনা শেষ করতে পারি। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব শীঘ্র আবার চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো। অবশ্যই ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেছো, বন্ধুদেরকেও শেয়ার করবে। ভালো থেকো সকলে। আজকে এই পর্যন্ত।